স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। প্রায় 2 দশকের নির্বাসন, 1-11-র বিভীষিকা, শারীরিক ও মানসিক নিপীড়ন, মাইনাস ফর্মুলা, সবকিছু থেকে বেরিয়ে মুক্ত হাওয়ায় যখন খানিকটা দম নেয়ার কথা, তারেক রহমান তখন হারিয়েছেন মমতাময়ী মাকে। তারপরেই নির্বাচনী ব্যস্ততা। টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে বলছিলেন, মাকে হারানোর শোক সাথে নিয়ে নির্বাচনের কলাপসিবল গেট পার হওয়া ছিল তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে মা এতদিন স্বৈরাচারীর অত্যাচারে পিষ্ঠ বিএনপিকে একীভূত করে রেখেছিলেন, শত নির্যাতনের মুখে নিজের দেশ ছেড়ে যাওয়ার কথাও ভাবেননি, সেই খালেদা জিয়ার বিদায়ের পর এত বড় একটা রাজনৈতিক দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। ক্ষমতার পালা বদলে ক্রাইসিস মোমেন্টে শুধু বিএনপি না, সারা দেশ ওই একটা মানুষের মুখের দিকে তাকিয়ে অস্থিরতা কাটিয়ে গণতন্ত্রের মহাসড়কে লাল সবুজ পতাকা উড়াতে এই তারেক রহমানই এখন বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রধান কাণ্ডারি। কারণ মসনদে বসার আগেই বলেছিলেন, তার সাফ কথা, দল মত কিংবা পথ নয়, সবার আগে বাংলাদেশ। দেশ মাতৃকাকে এই অস্থির সময় থেকে উন্নয়নের পথে ফেরাতে তার রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনা। আই হ্যাভ এ প্ল্যান ঘোষণায় একজন তারেক রহমান তাই নিমেষেই হয়ে ওঠেন বাংলাদেশের মার্টিন লুথার কিং। তিনি তো নির্বাচনে জিতেছেন, তবে ক্ষমতা চাননি, বরং জনগণ তাকে এই নিরঙ্কুশ জয় উপহার দিয়েছে কাঁধে দায়িত্ব তুলে দেওয়ার জন্যই। কেবল জিয়া পরিবারের অংশ হিসেবেই তিনি বড় দায়িত্বে আসেননি, বিএনপির কর্মী সমর্থকরাই তাকে সামনে এনেছেন। তাই তো ফিরে আসতে পেরেছেন 17 বছরের দীর্ঘ নির্বাসন শেষে। এবারে যে কথা দিয়েছিলেন তার রাখার পালা। তবে খেলাযোগ্য এই পর্যায়ে মনে করিয়ে দিতে চায়, বিএনপি প্রায় 2/3 ভোট পেয়ে সরকার গঠন করার অবস্থানে আসতে এই দেশের ক্রীড়াঙ্গনের অবদানও কম নয়। খেলাধুলার প্রতি যে জাতির ভালোবাসা অমলিন, তাদের সামনে কমপ্লিট অ্যান্ড কংক্রিট স্পোর্টস প্ল্যান দিতে পেরেছিলেন তারেক রহমান, যেটা তাদের মূল প্রতিপক্ষের ছিল না। তারেক রহমানের পরিকল্পনার মূল টার্গেট এমন এক পরিবেশ সৃষ্টি করা যাতে অ্যাথলিটরা এই খেলাধুলাকে পেশা হিসেবে নেয়ার সাহস পায়। সে কারণে একেবারে উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন, আর সেই সাথে টপ ক্লাস ট্রেনিং ফ্যাসিলিটিস। সেখানে নারী পুরুষের থাকবে সমান অধিকার আর নিরাপত্তা নিশ্চিতের প্রতিজ্ঞা। তবে পুরো প্রসেসে থাকবে না কোনো ক্ষমতাসীন দলের প্রভাব। নির্বাচনের প্রচারকালেই তারেক রহমান ক্রীড়াঙ্গন নিয়ে দিয়েছেন তার দলের টু দ্য পয়েন্ট প্ল্যান। খেলাধুলার সুযোগ সুবিধা নিশ্চিত করার সাথে সাথে সেসব ব্যবহার তো করতে হবে। পাঠ্যসূচিতে যোগ হবে খেলাধুলা আর সংস্কৃতি চর্চার মতো কো কারিকুলার অ্যাক্টিভিটিস। সেগুলো হবে বাধ্যতামূলক, হবে মার্কিং। সারা বছরে 10 মাসই চলবে আন্তঃ স্কুল কলেজ ক্রীড়া প্রতিযোগিতা। বাংলাদেশের পরিবেশে শিশুদের শারীরিক গঠনের সাথে মানানসই ডিসিপ্লিনগুলো বাছাই করেই এগোবে পরিকল্পনা। সেই সাথে থাকছে স্কুল লেভেল থেকেই নির্দিষ্ট ডিসিপ্লিনে বাছাই এবং তাদের উন্নত প্রশিক্ষণ ব্যবস্থাপনা। আর দীর্ঘমেয়াদী ট্রেনিং প্রসেস থেকে কোনো অ্যাথলিট যেন ঝরে না যায়, তার জন্য যোগানো হবে জীবিকার ব্যবস্থা। অর্থাৎ ওই নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড় ও তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেবে রাষ্ট্র। এসবের বাইরে আরও অনেক মাস্টার প্ল্যানের কথা এসেছে বিএনপির ইশতেহারে। স্পোর্টস ডিপ্লোমেসি, রিসার্চ অ্যান্ড ইকোনমি অ্যান্ড এক্সপানশন, আর সেই সাথে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে ক্রীড়াঙ্গনকে দেয়া হবে অর্থের যোগান। কেবল স্মার্ট শব্দ চয়ন নয়, জনগণ চায় এসবের বাস্তবায়ন। পেটে খেলেই তো পিঠে সইবে খেলোয়াড়দের। আর সাফল্য দেশের গণ্ডি পেরিয়ে জয় করবে বিশ্ব। ক্রিকেটের বিশ্বকাপ, সেখানকার 22 গজ থেকে অলিম্পিকের টার্ফ, সবখানেই লাল সবুজ পতাকা উড়বে সগৌরবে। চ্যালেঞ্জটা নিয়েছেন তারেক রহমান নিজেই, কারণ তিনি যে খেলাপাগল দক্ষ ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকর ভাই। খালিদ জামিল, 71। Hookah, 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 hookah. Yeah, yeah. টি-20 বিশ্বকাপে বড় আপসেট জিম্বাবুয়ে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পাত্তাই দিল না কলম্বোতে। জিম্বাবুয়ানদের জয়ে লিটন তাসকিনদের আক্ষেপ, আফসোস কি বেড়ে যাচ্ছে না? চলতি বিশ্বকাপে লোয়ার র্যাঙ্কিংয়ের দলগুলো বা র্যাঙ্কিংয়ের নিচের সারির দলগুলো দুর্দান্ত ক্রিকেট খেলছে। জিম্বাবুয়ে তো অস্ট্রেলিয়াকে 23 রানের বড় ব্যবধানে হারিয়েই দিল। এর আগেও 2007 বিশ্বকাপে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। তবে এই বিশ্বকাপে যা ঘটছে, জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, নেপালকে ইতালি, একদম আনকোরা অপরিচিত ইতালিও আসলে নেপালকে হারিয়েছে, যেই নেপাল আবার ইংল্যান্ডকে একদম নাকানি চুবানি খাইয়েছিল, অল্পের জন্য জিততে পারেনি। প্রথম ম্যাচে পাকিস্তান অলমোস্ট ধরা খেয়ে গিয়েছিল নেদারল্যান্ডসের কাছে।
শেষ মুহূর্তে ফাহিম আশরাফের ব্যাটিংয়ে কোনো মতে আসলে জিততে পেরেছিল। ইউএসএ ইন্ডিয়ার বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেছিল বলা যায়, এবং অনেকেই এই কলম্বোর প্রেস বক্সে বলছে যে এবারের বিশ্বকাপে নিচের দিকের র্যাঙ্কিংয়ের দলগুলো বিশ্ব মঞ্চে ভালো উইকেট পেয়ে তারা দুর্দান্ত পারফরমেন্স করছে, বড় দলগুলো আসলে হারছে বা জিতলেও আসলে কষ্ট করে জিতছে। এই জায়গাটাতে বাংলাদেশ দল যদি থাকতো, বাংলাদেশ যে ভারসাম্যপূর্ণ দল গড়েছিল, সাম্প্রতিক সময় যেভাবে ক্রিকেট খেলছিল তারা, বাংলাদেশ থাকলে গ্রুপটা জমে যেত, বিশ্বকাপটা জমে যেত। দারুণ একটা সুযোগ হাতছাড়া হলো। অনেকেই আসলে খুব আক্ষেপ করছে যে এরকম একটা বিশ্বকাপে এরকম একটা দল, লিটন কুমার দাস যে দলটাকে গত 1 বছর ধরে আসলে ক্রিয়েট করেছে, শক্ত করেছে, যেই লিঙ্কটা দুর্দান্ত হয়েছে, নির্বাচকরা, ক্রিকেট বোর্ড সবাই মিলেই সেই জায়গাটাতে শেষ মুহূর্তে এসে ক্রিকেটাররা বঞ্চিত হলো। নিরাপত্তার কারণে বিসিসিআই, আইসিসি কেউই আসলে বাংলাদেশের যে যৌক্তিক দাবি, বাংলাদেশ কলকাতা, মুম্বাই বা ভারতের মাটিতে খেলতে চায়নি, তারা শ্রীলঙ্কার মাটিতে, কলম্বোতে, ক্যান্ডিতে বিশ্বকাপের ম্যাচগুলো শিফট করতে দাবি করেছিল, সেই দাবিটা মানেনি। যদি দাবিটা মানতো তাহলে এই যে বিশ্বকাপে যা হচ্ছে, বাংলাদেশ দলের যে অবস্থাটা আছে, এই বিশ্বকাপে বাংলাদেশ থাকলে ভিন্ন কিছুই হতে পারত। বাংলাদেশ বড় চমক দেখাতে পারত। বড় দল ছোট দলের মধ্যে খুব বেশি পার্থক্যও দেখা যাচ্ছে না, অর্থাৎ ম্যাচে খুব ক্লোজ গেম হচ্ছে, নেইল বাইটিং ফিনিশ হচ্ছে। এবং বাংলাদেশ যেই টাইপের দল, বাংলাদেশের যে এই সাবকন্টিনেন্টে বা ইন্ডিয়া, শ্রীলঙ্কাতে যতটুকু ভালো খেলার সামর্থ্য আছে, বিশ্বকাপে বাংলাদেশ থাকলে বড় দল পাত্তা পেত না। বাংলাদেশ হয়তো আগের টি-20 বিশ্বকাপে যেরকম খেলেছে তার চেয়ে এই বিশ্বকাপে আরও বেশি ভালো খেলতে পারতো, আরও দূরে যেতে পারতো। এই বিশ্বাসটা অনেকেরই আছে। প্রেস বক্সে আমি বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন দেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলে মোটামুটি সবাই আক্ষেপ করছে বাংলাদেশ বিশ্বকাপে নেই, রং হারিয়েছে। বিশ্বকাপে যে সিচুয়েশন, যেই ধরনের উইকেট, যেই ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশ থাকলে অনেক দূর পর্যন্ত যেত, অনেক দুর্দান্ত ম্যাচ উপহার দিতে পারতো। সেই জায়গাটাতে জিম্বাবুয়ের জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে সব কিছু মিলিয়ে দেশের মাটিতে নির্বাচনকে কেন্দ্র করে সবাই ভোট দিচ্ছে, অনেকে ভোট দিয়েছে, অনেকে দেশে আছে, অনেকে দেশের বাইরে ঘুরতে যাচ্ছে বা ঘুরতে যাবে। তবে ব্যাক অফ দ্য মাইন্ডে লিটন, তাসকিন, রিশাদ, মুস্তাফিজ সবারই আসলে আক্ষেপ, আফসোসটা থাকবে, বাড়বে, এবং হয়তো পরের বিশ্বকাপের জন্য তাদের প্ল্যানিংটা শুরু হবে। সাইফুল রূপক, 71, কলম্বো, শ্রীলঙ্কা। মারাকানার গ্যালারিতে ঢাকের মতো বাজে হৃদস্পন্দন, রিওর রাস্তায় ছন্দ তোলে সাম্বা, আর আকাশ জুড়ে একটাই যুদ্ধের ডাক, মিশন হেক্সা। আর সেই যুদ্ধের সেনাপতি হিসাবে আরো দীর্ঘ সময় থাকছেন কার্লো আনচেলত্তি। সেলেসাউদের ডাগ আউটে সাইলেন্ট মাস্টার মাইন্ডের চোখ এখন শুধু 2026 নয়, 2030 বিশ্বকাপের মঞ্চেও। দক্ষিণ আমেরিকার নির্ভরযোগ্য সূত্র বলছে 66 বছর বয়সী এই ইতালিয়ান বস ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে মৌখিকভাবে চুক্তি নবায়নে সম্মত করেছেন। নতুন মেয়াদ 2030 পর্যন্ত, যেখানে বিশ্বকাপের আলো জ্বলবে স্পেন, পর্তুগাল ও মরক্কোয়। আর ঐতিহাসিক শতবর্ষী আসরের আবেগ ছড়িয়ে পড়বে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও। আনুষ্ঠানিক স্বাক্ষর বাকি, তবে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। চুক্তির অঙ্কটাও কম নয়, বছরে প্রায় 10 মিলিয়ন ইউরো, সঙ্গে পারফরমেন্স বোনাস। তবে টাকার চেয়েও বড় ছিল বিশ্বাস। রিও ডি জেনেরিওর আর ভ্যানকুভারের মধ্যে সময় ভাগ করে নেওয়ার বিশেষ সুযোগই নাকি আনচেলত্তিকে বলছে, থাকো, ইতিহাস গড়ো। ইতিহাস, হ্যাঁ, সেটাই এখন মূল লক্ষ্য। 60 বছরের মধ্যে প্রথম বিদেশি কোচ হিসাবে দায়িত্ব নিয়ে তিনি ভেঙেছেন সর্বোচ্চ বিশ্ব চ্যাম্পিয়নদের ঐতিহ্যের দেয়াল। দায়িত্ব নেয়ার সময় দল ছিল বাছাই পর্বের চতুর্থ, আত্মবিশ্বাস ছিল টালমাটাল। প্রথম 8 ম্যাচে 4 জয়, 2 ড্র, 2 হার। পরিসংখ্যান হয়তো বিস্ফোরক নয়, কিন্তু ভেতরের পরিবর্তনটা ছিল নাটকীয়। ড্রেসিং রুমে ফিরেছে শান্তি। ভিনিসিয়াস, রদ্রিগো, মিলিতাওদের চোখ এখন আবার আগুন। কার্লোত্তো ইফেক্ট এখন দৃশ্যমান, কণ্ঠে কম, কাজে বেশি। বিশৃঙ্খলার সেলেসাও বদলে যাচ্ছে সংগঠিত শক্তিতে। তবে 16 কলা পূর্ণ হবে নেইমারও যদি ফিরতে পারেন একাদশে। সবচেয়ে বড় নাটকটা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। অতীতে বিশ্বকাপ ব্যর্থতার পর কোচ ছাঁটাই ছিল রুটিন, কিন্তু এবার তারা বলছে না, আমরা অপেক্ষা করব, আমরা গড়ব। 2026-এর আগেই 2030 সাল পর্যন্ত চুক্তি মানে একটাই বার্তা, এটা একটা টুর্নামেন্টের বাজি নয়, এটা সাম্রাজ্য গড়ার নীল নকশা। এখন সামনে উত্তর আমেরিকার যুদ্ধমঞ্চ। 27 মার্চ ফ্রান্সের বিপক্ষে বোস্টনে, 1 এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে অরল্যান্ডোতে। 2 মহড়া, 2 পরীক্ষা। এখানেই বোঝা যাবে হেক্সার স্বপ্ন কতটা ধারালো।
2022 সালের পর বিশ্বকাপ ট্রফি আর ছোঁয়া হয়নি ব্রাজিলের। সেই অপেক্ষা মুছতেই আনচেলত্তির কাঁধে ইতিহাসের ভার। ইউরোপ জয়ের পর এখন তার সামনে শেষ শিখর বিশ্বকাপ। মিশন হেক্সা এখন শুধু লক্ষ্য নয়, এটা একটা প্রতিজ্ঞা, আর সেই প্রতিজ্ঞার নাম কার্লো আনচেলত্তি। জুবায়ের নূর, 71। অ্যানফিল্ডের গ্যালারিতে এখনো বাজে সালার নাম, কিন্তু বাতাসে অদ্ভুত এক অনিশ্চয়তা। লিভারপুলের ইতিহাসে 8 বছরেরও বেশি সময় ধরে গোলের মেশিন হয়ে থাকা এই মিশরীয় তারকার ভবিষ্যৎ নিয়ে এবার জল্পনা আরও তীব্র। ফুটবল দুনিয়ার নির্ভরযোগ্য কণ্ঠ ফ্যাব্রিজিও রোমানো জানাচ্ছেন, আগামী গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে সালাকে ঘিরে ফের বড় আলোচনায় ফিরবে সৌদি ক্লাবগুলো। বিশেষ করে আল ইত্তিহাদ হতে পারে অন্যতম আগ্রহী নাম। সৌদি ক্লাবগুলো আবার সালার জন্য ফিরবে। আল ইত্তিহাদ বড় সম্ভাবনা। তারা সুপারস্টার হারিয়েছে, নতুন বড় নাম চাই। তবে গল্প এখানেই থামছে না। রোমানোর দাবি, শুধু সৌদি নয়, আমেরিকার MLS-ও সালাকে নিয়ে আলোচনায় ঢুকতে প্রস্তুত। মেসির পর যুক্তরাষ্ট্রে আরেক মেগাস্টার আগমন ঘটাতে চায় তারা। লিভারপুল অবশ্য সালাকে 2027 সাল পর্যন্ত ধরে রাখতে চুক্তি বাড়িয়েছে, কিন্তু মাঠের ভেতরের পরিস্থিতি সহজ নয়। কোচ আর্নে স্লটের অধীনে বেঞ্চে বসানো নিয়ে সালার ক্ষোভ প্রকাশ্যে এসেছে। অভিযোগ উঠেছে ক্লাব তাকে দূরে ঠেলে দিয়ে স্কেপগোট বানাচ্ছে। ফর্মের দিক থেকেও অস্বস্তিকর পরিসংখ্যান। নভেম্বরের পর থেকে প্রিমিয়ার লিগে গোল নেই, মৌসুমে মাত্র 7টি গোল। অথচ যেখানে একসময় সালা মানেই ছিল অবিরাম আগুন। সাবেক লিভারপুল স্ট্রাইকার স্ট্যান কোলিমোরও মনে করছেন সালার বিদায় প্রায় নিশ্চিত। আমি মনে করি গ্রীষ্মে সালাহ চলে যাবে। নতুন তারকাদের জায়গা করে দিতে পুরনো শিষ্যদের বিদায় লাগবে। আর সৌদিতে আরেক নাটক, রোনালদোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন। আল নাসরের সঙ্গে তার সম্পর্ক নাকি টানা পড়ে নেয়, MLS-এ যাওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। ফলে সালাকে রোনালদোর সম্ভাব্য উত্তরসূরি হিসাবে দেখছে সৌদি ফুটবল। সব মিলিয়ে এক উত্তাল গ্রীষ্ম অপেক্ষা করছে। সালা কি মেসির পথে আমেরিকায় নতুন অধ্যায় লিখবেন, নাকি রোনালদোর মতো সৌদির মরুতে গড়বেন নতুন সাম্রাজ্য? ফুটবল বিশ্ব তাকিয়ে আছে অ্যানফিল্ডের রাজপুত্রের সিদ্ধান্তের দিকে। জুবায়ের নূর, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।